সুস্বাগতম। বাংলার সারস্বত প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ হলো বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ও প্রসারের লক্ষ্যে 1893 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বাংলার একটি অগ্রগণ্য সারস্বত প্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য হলো বাংলা সাহিত্যের গবেষণা, অনুবাদ, দুর্লভ রচনা সংরক্ষণ এবং প্রাচীন পুঁথি ও ঐতিহাসিক অবদান সংগ্রহ করে তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া, যা কলকাতা ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলার সারস্বত প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বঙ্গীয় সাহিত্য পরিষদের ভূমিকা আজও অনন্য। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, যা বাংলাকে একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ 19 শতাব্দীর শেষভাগে বাংলা সাহিত্যের উন্নতি এবং প্রসারের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান স্থাপিত হয়। এটি বাংলা ভাষার বিভিন্ন বিষয়ে গবেষণা করার কেন্দ্রস্থল হিসাবে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। 19 শতকের শুরুতে বাংলা সাহিত্যের নবজাগরণ হয়েছিল, একথা আমাদের জানা। ইউরোপীয় মিশনারিরা ধর্মীয় প্রয়োজনে এবং স্বার্থলব্ধ শ্বেতাঙ্গ বণিকেরা বাণিজ্যের উদ্দেশ্যে বাংলা ভাষায়, বিশেষ করে বাংলা গদ্যের চর্চা করলেও কখনও তা প্রয়োজনে সীমা অতিক্রম করেনি। এদের সংকীর্ণ স্বার্থান্ধ প্রচেষ্টা বাংলা ভাষা ও সাহিত্যের পুষ্টি হওয়া সম্ভব ছিল না। অবশ্য বিরল ব্যতিক্রম আছে। দেখা গেছে কিছু বিদেশি পণ্ডিত আমাদের বাংলা ভাষা ও সাহিত্যকে ভালোবেসে তার প্রসার ও গবেষণার জন্য নানাভাবে চিন্তা ভাবনা করেছেন। প্রসঙ্গ উল্লেখ, মিস্টার হেড ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষা শিখে 1778 খ্রিস্টাব্দে একটি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। গ্রন্থটির নাম হয়েছিল গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1784 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার ফলে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার নতুন সম্ভাবনা অঙ্কুরিত হয়েছিল। ইংরেজ সিভিলিয়ানদের বাংলা ভাষা শিক্ষা দিতে এবং গদ্য সাহিত্যের চর্চার তাগিদে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। ব্রহ্মসভা, তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী পত্রিকা বাংলা সাহিত্যের গঠন ও প্রসারে প্রভূত প্রভাব বিস্তার করেছিল। 19 শতকের প্রথম থেকে সমাচার দর্শন, সংবাদ কৌমুদী, চন্দ্রিকা প্রভৃতি পত্রিকাগুলিও বাংলা সাহিত্যের চর্চার যথেষ্ট সহায়তা করেছে। এমনকি সংস্কৃত কলেজের পণ্ডিতরাও বাংলা ভাষা চর্চার নানাভাবে যুক্ত ছিলেন। বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন বা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরকে কেন্দ্র করে এক শ্রেণীর সংহত লেখক সমাজের উদ্ভব ঘটে। এসব প্রতিষ্ঠার ঐতিহাসিক মূল্য অস্বীকার করা না করলেও বলা যায় যে বাংলা সাহিত্যের সংরক্ষণ ও গবেষণার জন্য তখনও কোনো সাহিত্য সভা বা একাডেমি তেমনভাবে গড়ে ওঠেনি। অন্যান্য বহু বিষয়ের মতো এ বিষয়ে ভাবনা চিন্তা করেন একজন ইংরেজ, তার নাম সিভিলিয়ান জন বিমস কলকাতায় আসেন 1858 খ্রিস্টাব্দে। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন জায়গায় তিনি কমিশনার ও বোর্ড অফ রেভিনিউর সদস্য হিসাবে কাজ করার সময় গ্রাম শহর ঘুরে আঞ্চলিক কথা, ভাষা এবং সাহিত্য সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করেছিলেন। তার মনে হয়েছিল বাংলা ভাষা অত্যন্ত ঐশ্বর্যশালী, একে সংরক্ষণ করা দরকার। এই মানসিকতা তিনি কলকাতায় একটি বঙ্গ একাডেমি বা বঙ্গীয় সাহিত্য সমাজ স্থাপনের কথা জন্য উদ্যোগী হয়েছিলেন। তিনি তার 1872 সালে 72 খ্রিস্টাব্দে ইংরেজি লেখা একটি প্রচারপত্রের মাধ্যমে লিখে পণ্ডিত সমাজে জানান। এমনকি প্রচারপত্রটি বহুল প্রচারের উদ্দেশ্যে বাংলানুবাদ করে বঙ্গদর্শনে প্রকাশ্যে আনার জন্য বঙ্কিমচন্দ্রের কাছে পাঠিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বঙ্গদর্শনের আসার সংখ্যায় প্রকাশ করেন এবং সম্পাদকীয় মন্তব্যে
কবি সাহিত্য সম্রাট বঙ্কিম লিখেন, ভীম সাহেব বেশ প্রখ্যাত পণ্ডিত এবং বঙ্গদেশের বিশেষ মঙ্গলাকাঙ্ক্ষী। তাহার কৃত এই প্রস্তাব যে পণ্ডিত সমাজে বিশেষ সমাজিত হইবে ইহা বলা বাহিল্য, কিন্তু বঙ্কিমের এই আশা সফল হয়নি। সবচেয়ে আশ্চর্যের কথা, সেকালের ইংরেজি ভাষার কৃতবিদ্য মানুষেরাও এ সম্পর্কে কেউ উচ্চবাচ্য করেননি। ভীমসের একাডেমি পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষার স্থিরতা বিধান। ভীমসের প্রস্তাব দেওয়ার 21 বছর পর 1893 খ্রিস্টাব্দে 23 জুলাই শোভাবাজার রাজবাড়িতে বিনয়কৃষ্ণ দেবের বাসভবনে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল একাডেমি অফ লিটারেচার, বর্তমানে যার নাম বঙ্গীয় সাহিত্য পরিষদ। একাডেমি প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তার মধ্যে ছিলেন বহু সাহিত্যানুরাগী। ইংরেজ রিয়ার্ড, ইংরেজি ভাষার দর্শন ছাত্র সুপণ্ডিত ধীরেন্দ্র দত্ত, কবি সমালোচক ক্ষেত্রপাল চক্রবর্তী এবং শোভাবাজারে মহারাজ বিনয়কৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে মোট 17 জন সদস্য নিয়ে একাডেমি শুরু হলো। কিছুদিনের মধ্যে বাংলার খ্যাতনামা লেখক ও বুদ্ধিজীবীরা সংগঠনটির অন্তর্ভুক্ত হন। কার্যকারী সমিতির বিভিন্ন পদে ছিলেন বিনয়কৃষ্ণ দেব, ধীরেন্দ্রনাথ দত্ত, ক্ষেত্রপাল চক্রবর্তী। একাডেমির দ্বাদশ অধিবেশনে বাংলা সাহিত্যে অনুরাগী জন ব্রিসের একাডেমির প্রথম বিশিষ্ট সদস্য হিসাবে গ্রহণ করা হয়, কেননা তিনি এইরূপ একাডেমি স্থাপন করার কথা প্রথম বলেছিলেন। এছাড়া একাডেমির অনন্য বিশিষ্ট সদস্যের মধ্যে ছিলেন উইলিয়াম হান্টার, ম্যাক্স মুলার, স্যার মনিয়র উইলিয়ামস, জর্জ বারুট ও মানকুমারী বসু। একাডেমির প্রতি রবিবার বিকেলে অনুষ্ঠিত হতো। সদস্যরা বাংলা, সংস্কৃত অথবা ইংরেজি সাহিত্য বিষয়ে প্রবন্ধ পাঠ এবং আলোচনা করতেন। দি বেঙ্গল একাডেমি অফ লিটারেচারের নামে একটি মাসিক পত্রিকার সভায় প্রকাশ পেয়েছিল। একাডেমি কর্তৃক গ্রন্থ প্রকাশের প্রস্তাব করা হয়। ভীমসের প্রস্তাব অনুযায়ী শুরু হয় অভিধান সংকলনের কাজ। শুধু তাই নয়, বিপুল উৎসাহে ভূগোল, জীববিদ্যা, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি বিষয়ে পরিভাষা প্রণয়নের কাজেও তারা অগ্রসর হয়। কিন্তু একাডেমির কাজকর্মে ইংরাজি বহুলতা থাকায় এবং প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে বেঙ্গল একাডেমি অফ লিটারেচার হওয়ায় সদস্যদের অনেকে আপত্তি করেন। তারা এর নামকরণ, নিয়মাবলী পরিবর্তন এবং প্রতিষ্ঠানটির কাজকর্মের ভাষা ও সাহিত্যের উপর বিশেষভাবে প্রাধান্য দেওয়ার কথা বলেন। এর ফলে পরবর্তীকালে একাডেমি নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ রাখা হয়। পরিষদ মানে হলো সম্মিলিতভাবে বসে শাস্ত্রানুশীলন করা, ইতিহাসে বস্তুনিষ্ঠ বিচার। একাডেমি ও পরিষদ একই নিরবচ্ছিন্ন প্রবাহের অংশ। তাই একাডেমির সভাপতি বিনয়কৃষ্ণ দেব একাডেমির নাম বঙ্গীয় সাহিত্য পরিষদ হওয়ার পর পরিষদ পুনর্গঠনের উদ্দেশ্যে তার বাড়িতে একটা সভা আহ্বান করেন। সভায় দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং সাহিত্যানুরাগী বহু মানুষ উপস্থিত ছিলেন। সভার তারিখ 29 এপ্রিল 1894 খ্রিস্টাব্দ। এই সভায় সকলের ঐক্যমধ্যে রমেশচন্দ্র দত্তকে সভাপতি, নবীনচন্দ্র সেনকে সহসভাপতি এবং লিয়ার্ট ও দেবেন্দ্র মুখোপাধ্যায়কে সম্পাদক নির্বাচিত করা হয়। পরিষদের নিয়মাবলী তৈরি হয় এর কিছুদিন পর, 17 জুন 1894 খ্রিস্টাব্দে। নিয়মাবলী অনুযায়ী দুটি সহসভাপতির পদ সৃষ্টি করা হয়। এই দিনই রবীন্দ্রনাথকে অপর একটি সহসভাপতি পদে মনোনীত করা হয়। এই থেকে রবীন্দ্রনাথ সারা জীবন পরিষদের নিবিড় সম্পর্ক রেখেছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মধারাকে বিচিত্রময়ী করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি মনে করেছিলেন এই পরিষদ বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তাই কেবল কলকাতা নয়, বাংলার বিভিন্ন জেলায় সাহিত্য চর্চাকে অব্যাহত রাখার জন্য তিনি জেলায় জেলায় পরিষদের শাখা স্থাপনের কথা বলেন। তারই প্রস্তাবে রংপুর জেলায় পরিষদের প্রথম শাখা স্থাপিত হয় 1312 বঙ্গাব্দে। এরপর 1350 এর মধ্যে বিভিন্ন স্থানে 29টি শাখা স্থাপিত হয়। এই শাখাগুলির উদ্যোগে শুরু হয় জেলায় জেলায় সাহিত্য সম্মেলন, প্রাচীন পুঁথি সংরক্ষণ, ভৌগোলিক ও ঐতিহাসিক উপাদান সংগ্রহ, আঞ্চলিক তত্ত্ব ভাষা সংগ্রহের কাজ,
চিত্রশালা, পুঁথিশালা, পরিভাষা দর্শন, ব্যাকরণ, শিক্ষা বিষয়ক নানা উপসমিতি ও পরিষদ গঠন করা হয়। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ এবং কৃষ্ণকীর্তন এই পরিষদ থেকেই প্রকাশিত হয়। সূচনাকাল থেকে পরিষদের যে পত্রিকা প্রকাশিত হয়েছিল সেটি এখনও সযত্নে প্রকাশিত হয়ে চলছে। ভারত কোষ প্রকাশ পরিষদের একটি উল্লেখযোগ্য কাজ। এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা প্রচলনের জন্য পরিষদ থেকে যে সংগঠনগুলো আন্দোলন করা হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় পরিষদের পুরানো পত্রিকার পাতায় পাতায়। বঙ্গীয় সাহিত্য পরিষদ স্বয়ংশাসিত প্রতিষ্ঠান। শুভবাজার রাজবাড়িতে এর যাত্রা শুরু হলেও পরবর্তীকালে কাশিমবাজারে মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দীর প্রদান করা জমিতে তার নিজস্ব ভবন তৈরি হয়েছে। রাজা মহারাজা আর জমিদারদের বদান্যতায় এটি গড়ে উঠলেও সরকারি অনুদান প্রয়োজনের তুলনায় সামান্য জুটছে। পরিষদের পুঁথিশালা, গ্রন্থাগার এখন গবেষকদের কাছে তীর্থক্ষেত্র। যথার্থ অর্থেই বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলার শাশ্বত প্রতিষ্ঠান। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বঙ্গীয় সাহিত্য পরিষদের ভূমিকা অনন্য। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।